হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজকে আবারও তোমাদের সামনে আমরা নিয়ে এসেছি একটা চমৎকার ফিজিক্সের প্রবলেম, যে প্রবলেমে তোমাদেরকে একই সাথে গতিবিদ্যা, একই সাথে কাজ ক্ষমতা শক্তি এবং একই সাথে নিউটনের বলবিদ্যা অধ্যায়ের সবগুলো জ্ঞান আমাদের একত্রিত অবস্থায় কাজে লাগবে। তো দেরি না করে আমরা একটু প্রবলেমটা দেখি, প্রবলেমটা একটু অ্যানালাইসিস করি। কি বলা আছে, এখানে একটা স্প্রিং দেওয়া আছে, এবার একটা ভর দেওয়া আছে এবং এই ভরটা স্প্রিংয়ের সাথে সংযুক্ত অবস্থায় একটা অনুভূমিক তলে রাখা আছে। ঠিক আছে, এবার আমরা একটু প্রশ্নে যাই। স্প্রিংটি 50 সেন্টিমিটার সংকুচিত করে ছেড়ে দেওয়া হলে আনত তলের সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির বেগ কত হবে? তার মানে কি বলা হচ্ছে, এই বস্তুটাকে আমি যখন একটু সংকোচন করে ছেড়ে দিব তখন কি হবে, এই বস্তুটাকে যখন আমি সংকুচিত করব তার মধ্যে একটা শক্তি আসবে, সেই শক্তি দিয়ে সেই যে এই পথটা দিয়ে উপরে উঠবে, এখানে এসে এই অবস্থায় সেই বস্তুটার বেগ কত সেটা জানতে চাওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের কাছে দুটো ইনফরমেশন প্রয়োজন, সেটা হচ্ছে বস্তুটার ভর কত। আমি লিখতে ভুলে গেছি, বস্তুটার ভর একটা কিছু একটা ধরে নেই। বস্তুর ভর আমি ধরে নিচ্ছি m ইকুয়াল টু 2 কেজি, আর স্প্রিং ধ্রুবক k ইকুয়াল টু 1000 নিউটন পার মিটার। ঠিক আছে, তাহলে আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। প্রথমে আমি কি করব, আমি এই স্প্রিংকে সংকুচিত করব। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম তাকে আমরা এক্স পরিমাণ সংকুচিত করতেছি, এক্স। আমি যদি তাকে এক্স পরিমাণ সংকুচিত করে দেই তাহলে স্প্রিংয়ে কতটুকু সঞ্চিত শক্তি হয়? সঞ্চিত বিভব শক্তি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এর মানটা কত হবে? হাফ ইন্টু 1000 ইন্টু কতটুকু সংকুচিত করেছিলাম আমরা? 50 সেন্টিমিটার, দ্যাট মিনস 0.5 মিটার স্কয়ার। তাহলে আমরা মানটা বের করি, মানটা কত আসে। পাঁচশো ইন্টু 0.5 স্কোয়ার, তাহলে 125। এইটা কোন অবস্থার শক্তি? সে যখন সংকুচিত অবস্থায় এইরকম একটা জায়গায় আছে, স্প্রিংটা খুব ক্লোজ হয়ে গেছে এবং বস্তুটা এই অবস্থায় আছে, এখান থেকে এক্স পরিমাণ দূরে। এবার সে কি করবে, সে এই পথটা বেয়ে এখানে যাবে, তারপরে এই পথ বরাবর উপরে উঠবে, তাই না? এই যেহেতু পথটা অমসৃণ, এই পথটা যেহেতু অমসৃণ, সেহেতু এই পথে যেতে গিয়ে তার কিছুটা শক্তি খরচ হয়ে যাবে, তাই না? ঘর্ষণের কারণে তার মধ্যে শক্তির অপচয় হবে। তাহলে আমরা প্রথমে ঘর্ষণ বলটা বের করে নিচ্ছি। ঠিক আছে, অনুভূমিক অমসৃণ তলে ফ্রিকশন আমরা 1 দিলাম। ঠিক আছে, ফ্রিকশন 1টা কি হবে? নর্মালি মিউ এমজি, তাই না? কারণ এই তলে নিচের দিকে কে ক্রিয়াশীল? এমজি, আর উপরের দিকে কে? আর, তাই না? তো আমরা জানি এফ ইকুয়াল টু কি হয়? মিউ ইন্টু আর। ঠিক আছে, তাহলে এইটা আমরা ইউজ করতেছি এই জায়গায়। তাহলে মিউ কত? 0.4, প্রশ্নেই দেওয়া আছে, ইন্টু এম হচ্ছে 2, জি হচ্ছে 9.8। ঠিক আছে, এইবার আমরা দেখি যে কৃতকাজ বা ঘর্ষণের ফলে অপচয়কৃত শক্তি।
প্রসারিত শক্তি, শক্তিটা কত বললাম আমরা, WF1, বা এখানে এমন বলি যে এনার্জি লস ফর ফ্রিকশন 1, তা কি হবে বল গুণন সরণ না, Fk1 ইন্টু S1, তাহলে Fk1টা কত 0.4 ইন্টু 2 ইন্টু 9.8। এবার তার সরণটা কত, সরণ দেখো তো এইটুকু এক্স প্লাস এইদিকে আরো 1 মিটার, দেখো আমি যখন তাকে সংকোচন করে দেবো তখন সে এই জায়গায় থাকবে তাই না, তার মানে কি এই জায়গা থেকে সে এক্স পরিমাণ দূরে আছে, আবার সে সামনে আরো যাবে 1 মিটার, তাহলে কত হবে 1 প্লাস এক্স। 1 প্লাস এক্স যদি হয় এই মানটা আমরা কি দেখতে পাই 0.4 ইন্টু 9.2, কেন লিখছি এটা ভুলে লিখছি একটু, ইন্টু 2 ইন্টু 9.8। আচ্ছা মানটা আমি একবারে ক্যালকুলেট করে বসাই এখানে, কষ্ট না করি। জিরো পয়েন্ট ফোর ইন্টু 2 ইন্টু 9.8, তাহলে 7.84 নিউটন। তাহলে এফ কে ইন্টু S1 কত আসে 7.84 ইন্টু 1 প্লাস এক্স, অর্থাৎ 7.84 ইন্টু 1 প্লাস 0.5 বা 1.5 ইন্টু 1.5, তাহলে 11.76 জুল। ঠিক আছে, এবার আমি চলে আসতেছি অমসৃণ তলে। এবার বস্তুটা কোথায় আছে, বস্তুটা আছে আমাদের এই তলটা, এই তলে, এই তল বরাবর একদম লম্বালম্বি নিচের দিকে কে ক্রিয়াশীল এমজি, তাই না, এবং এর দুইটা উপাংশ থাকে, একটা হচ্ছে তল বরাবর নিচের দিকে যাকে আমরা বলি এমজি cos থিটা বা cos 30 ডিগ্রি, আর এই দিক বরাবর এটাকে বলি এমজি উল্টো লিখলাম রে, সরি, এখানে বলি এমজি cos 30 ডিগ্রি, আর এটা হচ্ছে এম জি, কারণ এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি হবে, তাই এমজি এইদিকে, এখানে হচ্ছে এমজি cos 30 ডিগ্রি, এবং এই জায়গায় হচ্ছে এমজি sin 30 ডিগ্রি। এবার উপরের দিকে লম্বভাবে কে ক্রিয়াশীল, অভিলম্ব প্রতিক্রিয়া বল, তাই না, এই দিক বরাবর। তাহলে আমরা এই জায়গায় আনত তলে ঘর্ষণ বলটা কি লিখতে পারি, আনত তলে ঘর্ষণ বল Fk2 ইকুয়াল টু মিউ ইন্টু এমজি cos 30 ডিগ্রি, কারণ ফর্মুলাতে এইটাই মিউ ইন্টু
আর এবার আর এর মান কত, যেহেতু এই তল বরাবর সে স্থিতিশীল সেহেতু আর এবং এমজি cos 30 ডিগ্রি সমান, তাহলে মানটা কত আসে, মিউ এর মান কত 0.4, এম এর মান 2, জি এর মান 9.8, cos 30 ডিগ্রি হচ্ছে √3/2। তাহলে এই দুই বাদ চলে যাবে, তাহলে হবে 0.4 ইন্টু 9.8 ইন্টু √3 √3, তাহলে আসে 6.7896, 6.79 ইউজ করলাম। নিউটন। তাহলে আনত তলে ঘর্ষণের জন্য অপচয়কৃত শক্তি, এখানে কি বের করলাম, ঘর্ষণের ফলে অপচয়কৃত শক্তি অনুভূমিক তলে, ঠিক আছে। তাহলে এবার আমরা ইউজ করব আনত তলে অপচয়কৃত শক্তি, এনার্জি লস ফর ফ্রিকশন 2, ঠিক আছে। তাহলে কত হবে, ফ্রিকশন ফোর্সটা আসবে Fk2 ইন্টু এখানকার সরণ, তাই না। তাহলে এখানকার সরণটা কত, এবার সরণটা কিভাবে বের করব, দেখো এই যে লম্বটার দৈর্ঘ্য দেওয়া আছে 3, এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে আমরা এখানে সুন্দর করে বলতে পারি না sin 30 ডিগ্রি ইকুয়াল টু এই তলের দৈর্ঘ্য যদি s হয়, বলা যাবে না 3/s, বলা যাবে তো নাকি। তাহলে এখান থেকে sin 30 ডিগ্রির মান কত, হাফ ইকুয়াল টু 3/s বা s ইকুয়াল টু 6 মিটার। তাহলে এখানে বলের মান হচ্ছে 6.79 ইন্টু সরণ হচ্ছে 6, এই মানটা কত আসতেছে 6.79 ইন্টু 6, 40.74 জুল, ঠিক আছে। এবার তাহলে আমরা আসি, দেখো একটা খেয়াল করো, তোমার কাছে 100 টাকা ছিল, এই পথে যেতে গিয়ে তুমি 20 টাকা খরচ করছো, এই পথে যেতে গিয়ে 30 টাকা খরচ করছো, তাহলে তোমার কাছে অবশিষ্ট থাকবে কি, প্রথমে 100 টাকা ছিল, এই পথে যেতে অপচয় করছো তুমি 20 টাকা, মাইনাস এই পথে যেতে অপচয় করছো 30 টাকা, তার মানে 100 মাইনাস 20 মাইনাস 30। তাহলে এই বিন্দুতে, তাহলে সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির কত শক্তি থাকবে, অবশিষ্ট শক্তি সর্বোচ্চ বিন্দুতে তার কাছে দুইটা শক্তি থাকবে, একটা হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি, যেহেতু একটু উচ্চতায় আছে সেটা অবশ্যই বিভব শক্তি থাকবে, বিভব শক্তি। তাহলে এই শক্তিটাই গতিশক্তি আর বিভব শক্তির যোগফলটা কত হবে, তার কাছে প্রথম অবস্থায় বিভব শক্তি কত ছিল 125 জুল, তাই না। এই 125 জুল থেকে সে লস করতেছে, তাহলে আগে ছিল 125 জুল, প্রথমবার লস করলো কত, প্রথমবার লস করলে 11.76, এবং এইবার এসে লস করলো আমাদের, আচ্ছা এই ভ্যালুটা কি এত বড় আসলে হবে নাকি আমি ভুল করলাম, দাঁড়াও একটু চেক করে নিই, 0.4 ইন্টু 9.8 গুণন √3 ভাগ 2 গুণন 3.92, হ্যাঁ আমার এখানে একটু ক্যালকুলেশনে ইরর হয়েছে, 0.4 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু cos 30 ডিগ্রি, না ঠিকই আছে। আচ্ছা যাই হোক, যেটা ক্যালকুলেশন আসবে ইরর হলে তোমরা ওটা একটু চেক করে নিও। 40.74,
তাহলে তার কাছে গতিশক্তিটা কত হবে, হাফ mv স্কয়ার প্লাস বিভব শক্তি কত হবে mgh ইকুয়াল টু এই দুইটার সমষ্টি কত, এই দুইটার সমষ্টি হচ্ছে 125 মাইনাস 11.76 মাইনাস 40.74 অর্থাৎ 72.5। তাহলে তার এখান থেকে হাফ mv স্কয়ার, যেহেতু সে এই উচ্চতায় আছে তাহলে এই উচ্চতায় তার বিভব শক্তি কত হবে, m এর মান 2 ইন্টু g এর মান কত 9.8 ইন্টু h হচ্ছে 3 ইকুয়াল টু 72.5। বা হাফ mv স্কয়ার মানে কত 2 ইন্টু v স্কয়ার ইকুয়াল টু এই যে 72.5 মাইনাস 19.6 গুণন 3 58.8। তাহলে 72.5 মাইনাস 58.8, তাহলে কি বলা যায় v স্কয়ার ইকুয়াল টু কত ছিল এটা জানো 72.5। তেরো দশমিক সাত। তাহলে ভি ইকুয়াল টু কত 13.7 উপরে রুট ওভার, যেহেতু বেগ ঋণাত্মক হয় না সেহেতু বেগের ঋণাত্মক মানটা আমরা নিব না। তাহলে রুট ওভার 13.7, এটা হচ্ছে 3.701 মিটার পার সেকেন্ড। তাহলে অতএব সর্বোচ্চ উচ্চতায় বস্তুটির বেগ হবে 3.701 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের একটা আনসার। ঠিক আছে, এবার নেক্সট প্রবলেমটা আমরা যাই। কি বলছে, বস্তুটি কত সময় যাবত শূন্য অবস্থান করবে। তাহলে একটু চিন্তা করো, এই বস্তুটাকে তুমি এইখান থেকে সংকুচিত করছো, করে ছেড়ে দিলা, তাহলে কি সে এদিক যাবে, যাওয়ার পর সে এই পথে চলে যাবে, তাই না? এই বরাবর যাবে, এ বরাবর উঠতেছে 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 উঠতেছে, এইখানে এসে তার বেগটা আমরা কত দেখতে পেলাম 3.701। তাহলে এই অবস্থায় সে যদি একটা বেগ থাকে তাহলে কি সে ছিটকে যাবে না? এবং ছিটকে কোন দিকে যাবে? উপরের দিকে। তাহলে সে যদি উপরের দিকে ছিটকে যায় তাহলে তার এই দিক বরাবর, যেহেতু তার উপরে অতিরিক্ত কোনো বল এখানে নেই, বাহ্যিক কোনো বল নেই, কেবলমাত্র গ্রাভিটিটাকে নিচের দিকে টানতেছে, সেহেতু সে যতবার সামনে এগোতে চাইবে প্রত্যেক জায়গায় গ্রাভিটিটাকে নিচের দিকে টানবে। অর্থাৎ এর মোশনটা এই তলের বাইরে, তলের শেষ বিন্দুতে পৌঁছানোর পর এর মোশনটা হয়ে যাবে একটা প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতিপথ, তাই না? অর্থাৎ দ্বিমাত্রিক গতি যেটা হয়, তোমরা গতিবিদ্যা অধ্যায়ে পড়ে আসছো বলে আমি ধারণা করি। ঠিক আছে, অর্থাৎ এই বিন্দু থেকে যখন সে ছিটকে যাবে, আমরা ডট দিয়ে দেখাচ্ছি যেহেতু ফিজিক্সে আমরা সবকিছু বিন্দু বস্তু বলেই ম্যাক্সিমাম জিনিসকে কল্পনা করি। এইখানে এসে তার একটা বেগ আছে, বেগটা কোথায়? এই দিকে, তল বরাবর উপরের দিকে, এবং এর মানটা কত 3. উপরে লিখি 3.701। তাহলে দেখো একটা কথা, এটা কেমন হবে? এটা এরকম করে গিয়ে তারপরে এসে ভূমিতে পড়বে না? তাহলে আমরা এখান থেকে দুইটা ইনফরমেশন বের করার চেষ্টা করব, সে কত দূরে গিয়ে ভূমিতে পড়বে, অর্থাৎ এই ডিস্টেন্সটা, একে আমরা এক্স বলতেছি।
এস এক্স বললাম, ঠিক আছে? এস এক্স কত দূরে গিয়ে ভূমিতে পড়বে এবং কত সময় পরে গিয়ে, যেহেতু প্রশ্ন চাইছে যে কত সময় যাবত শূন্য অবস্থান করবে, বলো কত সময় শূন্য অবস্থান করে, যতক্ষণ সে এখান থেকে এসে এই পথটা এখানে পড়ে যাইতে মাটিতে পড়তে যে সময়টা লাগবে সেই সময়টুকুতে সে ভূমিতে শূন্য অবস্থান করবে, তাই না? তাহলে এইবার তার বেগটাকে আমরা দুটো উপাংশে বিভক্ত করে নিই। একটা এদিক বরাবর, এদিক বরাবর অংশটা কত হবে 3.701 cos, এই অ্যাঙ্গেল যদি আলফা হয় তাহলে cos আলফা, এবং এই দিক বরাবর একটা অংশ থাকবে, এটা কত হবে 3.701 sin আলফা। এবার একটা জিনিস বুঝো, এই লাইন আর এই লাইন পরস্পরের প্যারালাল না, এবং এইটা হচ্ছে তাদের ছেদক, তাহলে ছেদকের একই দিকে উৎপন্ন কোণ দুইটা পরস্পরের সমান হবে কিনা, অবশ্যই হবে। তার মানে আলফা এর মান কত হবে 30 ডিগ্রি, তাহলে এটার মান কত আসবে 3.701 cos 30 ডিগ্রি, আর এখানে আসবে 3.701 sin 30 ডিগ্রি। আমরা একটু ক্যালকুলেটরের হেল্প নেই। 3.701 cos 30 ডিগ্রি এর মানটা আসে 3.205, 3.205 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এবং উপরের দিকে কত থাকতেছে সাইন 1.8505, মিটার পার সেকেন্ড। এবার তাহলে এর যদি আমরা ওয়াই অক্ষ বরাবর, উলম্ব অক্ষ বরাবর কেবল তার গতিপথটা নিয়ে একটু অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমরা এমন একটা জিনিস দেখতে পাবো, তাই না? যে এই হচ্ছে একটা বস্তু, ভূমি থেকে কত উচ্চতায় আছে, ভূমি থেকে 3 মিটার উচ্চতায় আছে, এবং এইখান থেকে তাকে উপরের দিকে কোন বেগে আমরা নিক্ষেপ করতেছি 1.85 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এই অবস্থা থেকে যদি আমরা কাউন্ট করার চেষ্টা করি, উপরের দিকটাকে যদি আমরা ধরি পজিটিভ এবং নিচের দিকগুলোকে ধরি যদি নেগেটিভ, উপরের দিকটাকে পজিটিভ ধরলাম, নিচের দিকটাকে নেগেটিভ ধরলাম, তাহলে এর সরণটা কত? প্রথম অবস্থায় সে এখানে থাকবে, এখান থেকে এইভাবে উপরে উঠবে, তারপর আবার ওই বরাবর একদম নিচে এসে পড়বে না? যদিও আমি একটু সাইডে দেখাইছি, বাট আসলে তো সাইডে না, আসলে তো সে যেই অবস্থান সোজাসুজি যেহেতু উপরে উঠতেছে সোজাসুজি নিচে এসে নামবে, যেহেতু সে সরাসরি এখান থেকে উপরে উঠছে তাই সরাসরি এই পথে এসে এখানে পড়বে। কিন্তু সেই অবস্থায় তার সরণটা কত হবে? এই যে এইভাবে উপরে গেল, তারপর আবার এখানে এসেই পড়বে। তাহলে সরণ কি? শেষ অবস্থান আর আদি অবস্থানের মধ্যে ন্যূনতম সরলরৈখিক দূরত্ব, এবং এই ডিস্টেন্সটা আমরা যেহেতু ধরতেছি যে এই ডিরেকশনটা হচ্ছে নেগেটিভ, তাহলে আমরা তার সরণটাকে কি বলবো? নেগেটিভ বলতে হবে না? তাহলে এইচ হচ্ছে -3, যেহেতু এই পয়েন্টকে আমরা বলে দিচ্ছি 0, তাহলে এই পয়েন্টটা তার রেসপেক্টে -3 না? এখান থেকে আমাদের উপরে গেলে পজিটিভ, এখান থেকে নিচে গেলে নেগেটিভ। তাহলে আমরা সমীকরণ জানি এস ইকুয়াল টু, অবশ্যই ভেক্টর ফর্মে, এস ভেক্টর ইকুয়াল টু ইউ ভেক্টর ইন্টু টি প্লাস হাফ এ ভেক্টর ইন্টু টি স্কোয়ার। তাহলে এসটা কত? এস ভেক্টরটা এবার কত হয়ে গেছে -3 না, যেহেতু ডিরেকশন হিসেবে এটা মাইনাস। ইউ এর মান কত? উপরের দিকে, তার মানে পজিটিভ, তার মানে 1.85 প্লাস হাফ, জিটা কোন দিকে দিয়েছে? নিচের দিকে, এবং এই ডিরেকশনটাকে আমরা যেহেতু নেগেটিভ ধরতেছিলাম সেহেতু জিটাও আমাদের -9.8 ধরা ম্যান্ডেটরি, ইন্টু টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি একটা দ্বিঘাত সমীকরণ বানাই নিই তাহলে দেখতে পাবো
-3 ইকুয়াল টু 1.85t -4.9 টি স্কোয়ার। তাহলে এই 4.9টাকে আমরা এই দিকে নিয়ে আসি, তাহলে 4.9 টি স্কোয়ার মাইনাস 1.85t -3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে টি এর একটা মান বের হয়ে আসবে না, দ্বিঘাত সমীকরণ তাই দুটো মান আসবে, কিন্তু আমরা একটা মানকে নেগলেক্ট করবো, একটা মান নেগেটিভ আসবে। তাহলে 4.9 তারপরে -1.85 -3, তাহলে 0.993। তার মানে বস্তুটা নিচে আসতে সময় লাগবে 0.993। এখন তোমার কাছে কোশ্চেন এমন আসতে পারে যে বস্তুটা তো এটা এখানে করতে সময় লাগলো, বাবা চিন্তা করো তো ওর সরণ কোনটা? সরণ কিন্তু আসলে এই বিন্দু থেকে এইটাই, ওয়াই অক্ষ বরাবর সরণ, কিন্তু তার বেস লাইন এইটা আসছে এই জায়গায়, তাহলে ওয়াই অক্ষ বরাবর সরণ কত? সেই -3 মিটারই না? এবং উপরের দিকে বেগটা কত ছিল? এই যে 1.8505। সেহেতু সবকিছুই আমাদের ঠিকই আছে। এখানে আসতে এই একটা বেগের জন্য এখানে আসতে যে সময়, এইটা এই দিক দিয়ে ঘুরে এখানে আসতে সেম পরিমাণে সময় লাগবে। এগুলো গতিবিদ্যায় পড়ার জিনিস, ঠিক আছে? যদি তারপরেও কারো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই জানিও, আমি গতিবিদ্যার উপরে একটা ভিডিও বানানোর চেষ্টা করব, ঠিক আছে? তাহলে বস্তুটি শূন্যে থাকবে কত সময়? (0.993 সেকেন্ড। এবার জিজ্ঞেস করছিল যে বস্তুটা কত দূরে গিয়ে পড়বে। এবার দেখো তো বস্তুটার এই অক্ষ বরাবর বেগ কত? 3.205, এবং সে ভূমিতে পড়তে সময় যতটা লাগছে সে এক্স অক্ষ বরাবর ততটুকুই চলার সময় পাইছে না? তাহলে এস এক্স কে আমরা কি বলতে পারি? 3.205 গুণন 0.993। বুঝো বস্তুটা এখান থেকে মাটিতে আসতে সময় লাগছে ততটুকু সময় তো সে সামনে আগাইছে, তাই না? এবং এই অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই। এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ ছিল কি? ছিল না। তাহলে এই ভ্যালুটা আমরা বের করে ফেলি। 3.205 গুণন 0.993, তাহলে 3.1825 মিটার, ঠিক আছে? তাহলে এই গেল আমাদের দুটো প্রবলেম। এখন তো কারো যদি কোনো কোথাও বুঝতে সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়াও ক্লাস সম্বন্ধে যদি তোমাদের কোনো অভিযোগ থাকে কিংবা অ্যাপ্রিসিয়েট করতে চাও কমেন্টে করতে পারো। তোমাদের প্রতিটি অ্যাপ্রিসিয়েশন আমাকে উদ্বুদ্ধ করবে। ধন্যবাদ।